অনির্বাণকে ছাদনার তলায় অন্য কারো হতে দেখে অবশেষে স্মৃতি ফিরে পেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দুপুর ঘনিয়ে সন্ধে হতে চললো, বিয়ের সানাই চারিদিকে বাজতে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের যখন মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, অন্যদিকে রাইয়ের বারবার যখন মাথা ঘুরে পড়তে নেয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ দুম করে গিয়ে রাইকে পেছন দিক থেকে ধরে ফেলে এবং বলতে থাকে যে, কী ব্যাপার, তোমার মাথা ঘোরাচ্ছে, তোমার কি অসুস্থ বোধ করছো তুমি? তাহলে বরঞ্চ তুমি কোথাও গিয়ে একটু বিশ্রাম নিয়ে নাও না। ঠিক সেই মুহূর্তে রাই যখন বলতে থাকে যে, হ্যাঁ সেরকমটা আমার মনে হচ্ছে, কিন্তু আপনি আমার পেছনে কী করছিলেন বলুন তো? আপনার তো আজকে আপনার জীবনে একটা বিশেষ দিন, আপনি নিজের উপরে মনোযোগ না দিয়ে আপনি সারাক্ষণ আমার উপরে কেন নজর রাখছেন বলুন তো? আপনি যদি আমার উপর নজর নাই রেখে থাকেন তাহলে কী করে দেখলেন যে আমার মাথা ঘোরাচ্ছিল? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, হাজার হোক বাড়ি ভর্তি গেস্ট থাকলেও কি, তাদেরকে তো আমরাই নিমন্ত্রণ করেছি, তাদের খেয়াল রাখার দায়িত্বটা তো নিশ্চয়ই আমাদের উপরে, তাই না? তুমি অন্য কিছু মাইন্ড করছো কেন বলো তো? যাও গিয়ে তুমি বরঞ্চ ওই রুমটাতে শুয়ে পড়ো। অন্যদিকে অনির্বাণ এবং রাইয়ের সেই সকল স্মৃতিচারণ যখন রাই করতে থাকে সেই রুমে শোয়া অবস্থা, এবং বলতে থাকে যে, এই বিছানা থেকে শুরু করে এই ঘর সব কিছুই কেন আমার অনেকটা আপন বলে মনে হচ্ছে, কিছুতে আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে সানাই বাজার আওয়াজ শোনা মাঝের স্রোত এবং রাইয়ের বমুনি সেখানে চলে আসে এবং বলতে থাকে যে, আর কোনোভাবেই দেরি না করে চলো বরঞ্চ রাই, তুমি কি এখানে বিশ্রাম নিতে এসেছো নাকি বলো তো? বিয়ে এনজয় করবে না? চলো বরঞ্চ আমরা ছাদনার তলায় যাই। ঠিক সেই মুহূর্তে ছাদনার তলায় যাওয়া মাত্রই যখন বর কনেকে একসঙ্গে সামনাসামনি মুখোমুখি দাঁড় করানো হয় শুভ দৃষ্টির জন্য, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মাত্রই পুরোহিত মশাই বলতে থাকে যে, কী ব্যাপার, সচরাচর তো মেয়েরা লজ্জা পায়, এখানে তো দেখছি যে বর লজ্জা পাচ্ছে, সেটা কী করে হতে পারে বলুন তো? আপনাকে একটু মুখ তুলতে হবে তো, আপনাকে তো দেখতে হবে আপনার কনেকে ঠিক দেখতে কীরকম, আপনার কনেকে দেখার ইচ্ছে নেই? এমনিতে তো বরদের নাকি তর্স হয় না নিজের বউকে দেখার জন্য, এখানে তো দেখতে পাচ্ছি একদমই উল্টো চিত্র। অন্যদিকে অনির্বাণের মা অনির কাছে এসে বলতে থাকে যে, অনি আর লজ্জা পেও না, এবার বরঞ্চ বিয়ের সকল আনুষ্ঠানিকতা চটজলদি সেরে ফেলো তো দেখি, অনেক হয়েছে অনির্বাণ, আমার আর ধৈর্য কুলাচ্ছে না। অন্যদিকে সেখানে সকল স্মৃতিগুলো আবারও রাইয়ের মনে পড়তে শুরু করে দেয় এবং রাই বলতে থাকে যে, কেন আমার মনে হচ্ছে যে এই লোকটাকে, এই বর বেশেই এই লোকটার সামনে আমি একটা সময় দাঁড়িয়েছিলাম এরকম পান পাতার আড়ালে নিজের মুখটাকে আড়াল করে রেখে, এখন কেন সে সব কিছু আমার চোখের সামনে একটু একটু করে ভেসে উঠছে এবং সেই সব কিছু কেন স্পষ্ট হয়ে উঠছে? এতদিন ঝাপসা ছিল, তবে কি এই সকল জিনিসগুলোই কি এই লোকটা আমাকে মনে করানোর চেষ্টা করছিল, যেটা কিনা আমি কোনো মতে মনে করতে পারছিলাম না? কিন্তু হঠাৎ করে আমার কেনই বা এসব কথা মনে পড়ে যাচ্ছে, কিছুতে আমি বুঝতে পারছি না। অন্যদিকে শর্মী বলতে থাকে যে, হায় ঈশ্বর, তুমি দেখো সেই সত্যি যাতে এই অনাচারটা আমরা কোনো মতে আটকাতে পারি, কারণ যদি কোনো রকম কোনো ভুল হয়ে যায় তাহলে আর রক্ষে থাকবে না, তাহলে অনির্বাণ দাদাভাইয়ের জীবনটা তছনছ হয়ে যাবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, রাই, আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি সেই সময়টার, যখন কিনা তুমি নিজে এসে আমার এই বিয়েটা বানচাল করে দেবে এবং তুমি আমার কাছে এসে চিৎকার করে বলবে যে, অনির্বাণ, আমি তোমার সেই রাই, যাকে কিনা তুমি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিলে, যাকে কিনা তুমি স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছিলে, এবং আমি তোমার সন্তানের মা। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, রাই প্লিজ বলো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।